আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায়টির বইয়ের যে সকল পড়া আছে সবগুলো পড়া কমপ্লিট করব। তো চলো, আমি এর আগে একটা বেসিক ক্লাস দিয়েছিলাম। তো সেই বেসিক ক্লাসটা যদি করে থাকো তাহলে অবশ্যই তোমাদের জন্য খুবই উপকার হবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আমি মোহাম্মদ তাসিম চৌধুরী ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই দেখো আছে যে পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। আসলে এতগুলো প্রাণী বাস করে, এই প্রাণীগুলোকে নিশ্চয়ই আমাদের একটা শ্রেণীবিন্যাসের মধ্যে আনতে হবে। না ছাড়া আমরা চিনতে পারবো না যে সেটা কোন প্রাণী কিংবা কোন ধরনের প্রাণী। দেখো, আমাদের এই প্রথম পৃষ্ঠা থেকে কোনো কিছু দাগানোর নাই। তবে আমরা একটু পরেই গেলেই নিচে দেখতে পাবো যে আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়ে চলেছে। তোমরা প্লিজ এই লাইনটা একটু দাগাবা। সো নেক্সটে আমরা 2 নম্বর পৃষ্ঠায় গেলে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখতে পাবো। সেটা হচ্ছে যে এই দেখো, আহ, উম, এই যে শ্রেণীবিন্যাস বুঝছো, এই শ্রেণীবিন্যাসটা কি আসলে? আসলে শ্রেণীবিন্যাসটা হচ্ছে এই দেখো, জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। এটা কিন্তু অবশ্যই দাগাবা, তোমাদের কয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে দেখো যে প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। এর নাম হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। কি বিদ্যা? শ্রেণীবিন্যাসবিদ্যা বা টেক্সোনমি। এই লাইনটাও অবশ্যই দাগাবা। নেক্সটে দেখো ভাইয়া, দেয়া আছে যে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। এই প্রজাতি, এই যে এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, দাগাবা যে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন দেখো, মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। আর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারালাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী ক্যারালাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। মূলত তোমরা এই লাইনটা অবশ্যই দাগাবা ভাইয়া, কারণ এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রকৃতিবিজ্ঞানী ক্যারালাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন, বা আমরা যাকে দ্বিপদ নামকরণ বলে থাকি ভাইয়া, সেটা হচ্ছে এই দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে আমাদের ক্যারালাস লিনিয়াস। এরপরে দেখো ভাইয়া, একটি জীবের বৈজ্ঞানিক নামের দুইটি অংশ বা দুইটি পদ বিশিষ্ট হয়। প্রথম অংশটি গণের নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন ভাইয়া, এটা অবশ্যই তোমরা দাগাবা। এবং দেখো, এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। এই লাইনটার থেকে ভাইয়া তোমাদের নাম্বার প্রশ্নে অবশ্যই আসবে। সো তোমরা লাইনটা অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দাগাবা। এই দেখো, এই যে এই লাইনটা দেখাও, দ্বিপদ নামকরণ। নেক্সটে দেখো ভাইয়া, আমরা আরেকটু নিচে গেলে দেখতে পাবো যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাপিয়েন্স। এটা অবশ্যই মনে রাখবা ভাইয়া, এটাও খুবই গুরুত্বপূর্ণ। হোমো সাপিয়েন্স, এটাও তোমরা অবশ্যই মনে রাখবা। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স। তারপরে দেখো ভাইয়া, আরেকটু নিচে আমরা পাঠ 2 থেকে 5 অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসে দেখতে পাবো যে আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। তাহলে ভাইয়া আমরা কোন জগতের অন্তর্ভুক্ত হলাম? অ্যানিমেলিয়া। আমাদের শ্রেণীবিন্যাস করতে হলে প্রথমে আসে জগৎ, তারপরে আসে পর্ব, তারপরে উপপর্ব। উপপর্ব কিছু কিছু আছে কিন্তু কিছু কিছু নাই, এগুলো আমরা পরে জানবো। এরপরে দেখো, দেখতে পাচ্ছ যে এই শ্রেণীবিন্যাসের পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছিল। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় হচ্ছে 33টি পর্ব রয়েছে অ্যানিমেলিয়া জগতের। এর মধ্যে 9টি হচ্ছে মেজর পর্ব। 9টিকে আমরা কি বলবো ভাইয়া? মেজর পর্ব। আর বাকিগুলো নন মেজর পর্ব। এরপরে দেখো, এই 9টি পর্বের প্রথম 8টি হচ্ছে অমেরুদণ্ডী এবং সর্বশেষ যে প্রাণী সেগুলো হচ্ছে মেরুদণ্ডী। এরপরে দেখো, এখানে একটা সুন্দর ইয়া দিয়ে রেখেছে,
এটা তোমরা একটু জাস্ট পড়ে নিবা তাহলে হবে। আর এটা আসলে আমি তোমাদেরকে একটু বুঝাই যে একটা জগৎ, এই দেখো জগৎ হচ্ছে অ্যানিমেলিয়া, শ্রেণীবিন্যাসের জগৎটা হচ্ছে অ্যানিমেলিয়া। এর কয়টা পর্ব আমরা পড়লাম? মেজর পর্ব 9টা, 9টার এখানে দেওয়া আছে পরিফেরা, নিরারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। এই করডাটার আবার উপপর্ব। এর মধ্যে আমি তোমাদেরকে বলি, এই 8টি দেখতে পাচ্ছ, এই 8টি হচ্ছে অমেরুদণ্ডী, আর করডাটা পর্বটি একমাত্র মেরুদণ্ডী পর্বের অন্তর্ভুক্ত। এর মধ্যে করডাটার 3টা উপপর্ব হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটারকে অনেকগুলো শ্রেণীবিন্যাস আছে, সেগুলো হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল অর্থাৎ পাখি, আর স্তন্যপায়ী অর্থাৎ আমরা। চলো এবার আমরা পর্বে ফিরে যাই। পর্ব আমরা প্রথমে দেখতে পাচ্ছি পরিফেরা পর্বে। দেখো পরিফেরা পর্বটা দেয়া আছে, আমরা পরিফেরা পর্বটা অবশ্যই পড়বো। এটার থেকে সৃজনশীল প্রশ্নে মাঝে মধ্যে প্রশ্ন দেয়, তবে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বভাব বাসস্থান থেকে দেখো পোরাস শব্দের অর্থ ছিদ্র, আর ফেজ শব্দের অর্থ বহন করা। এই দুটি শব্দ থেকেই পরিফেরা শব্দটি এসছে। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা তোমরা অবশ্যই দাগাবা। পরিফেরা পর্বের প্রাণীরা কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। নেক্সটে দেখো পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, এগুলো একটু পড়ে নিবা। নেক্সটে দেখো আমরা বৈশিষ্ট্য দেখি, আমরা বৈশিষ্ট্য অবশ্যই সবগুলো পড়বো। দেখো বৈশিষ্ট্য হলো সরলতম বহুকোষী প্রাণী, অর্থাৎ অনেকগুলো কোষ দ্বারা এদের দেহ গঠিত। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। তারপরে দেখো দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এবং এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। অর্থাৎ দেহ প্রাচীরে এই দেখো তোমরা অনেকগুলো ছিদ্র ছিদ্র দেখছো, এই ছিদ্রের ভিতর দিয়ে অক্সিজেন এবং খাদ্যবস্তু অর্থাৎ যা সে গ্রহণ করে সেগুলো প্রবেশ করবে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। এর উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা এবং স্কাইফা। নেক্সট পর্বটা হচ্ছে ভাইয়া নিডারিয়া। নিডারিয়া পর্বটা অবশ্য অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, কারণ নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে হাইড্রা, যা তোমরা বড় ক্লাসে গেলে বুঝতে পারবা। হাইড্রা নিয়েই আসলে অনেক পড়া আছে বড় ক্লাসে গেলে, অর্থাৎ ইন্টারে গেলে তোমরা বুঝতে পারবা। দেখো নিডোসাইট নামক এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এ পর্বের নামকরণ করা হয়েছে। ভাইয়া তাহলে এটা কি? নিডোসাইট। অবশ্যই এটা মনে রাখবা যে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে, এবং এরা ইতিপূর্বে সিলেন্টেরেটা নামে পরিচিত ছিল। সর্বশেষে দেখো সহবাসস্থানে, এখানে পড়বা সহবাসস্থানের থেকে গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, তাও তোমরা রিডিং দিয়ে দিবা। নেক্সটে দেখো আমরা এদের সাধারণ বৈশিষ্ট্য, অর্থাৎ নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাই যে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেখো দেহের দুটি ভ্রূণীয় কোষস্তর, এর দেহের ভেতরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের দিকের স্তরটি এন্ডোডার্ম নামে পরিচিত। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে এবং এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। সবশেষে দেখো ভাইয়া এক্টোডার্মে নিডোসাইট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এক্টোডার্মে নিডোসাইট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে, বুঝলা? যে কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে অংশ নেয়। এই লাইনটা অবশ্যই নিজের মনে একবারে ঠোঁটস্থ করে ফেলবা, যে এক্টোডার্মে নিডোসাইট নামক কোষ থাকে যা শিকার ধরা, আত্মরক্ষা এবং চলনে সহায়তা করে। ঠিক আছে ভাইয়া? আর এটার উদাহরণ দেখবা হাইড্রা আর ওবেলিয়া। আর এই দেখো এটা হচ্ছে একটা হাইড্রা। নেক্সটে আমরা প্লাটিহেলমিনথেসে যাই। প্লাটিহেলমিনথেসে গেলে আমরা দেখতে পাবো যে প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা এবং হেলমিনথেস শব্দের অর্থ হচ্ছে কৃমি। অবশ্যই পড়বা, আর এই দুইটা শব্দ থেকেই প্লাটিহেলমিনথেস আসছে। নেক্সটে এখানে আমরা দেখো বৈশিষ্ট্য পড়বো। দেহ চ্যাপ্টা উভলিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত, দেহে চোষক ও আংটা থাকে,
দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ নামে পরিচিত। এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে ভাইয়া এটা, দেহে শিখা অঙ্গ নামে বিশেষ ধরনের এক অঙ্গ থাকে যা রেচন অঙ্গ হিসাবে কাজ করে। তাহলে আমরা একটু আগের পড়ায় যাই। দেখো হাইড্রার ক্ষেত্রে এটা কি ছিল? হাইড্রার ক্ষেত্রে আত্মরক্ষা, শিকার ধরা এবং চলনে সহায়তা করতে কোনটা? নিডোসাইট। ওকে, নেক্সট দেখো আমরা পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। আর এই প্লাটিহেলমিনথেসের উদাহরণ হচ্ছে ফ্যাসিক যকৃৎ কৃমি এবং ফিতা কৃমি। নেক্সট পর্বটা হচ্ছে ভাইয়া নেমাটোডা। নেমাটোডা পর্বে আমরা দেখতে পাবো যে অনেকে এদেরকে নেমাথেলমিনথেস বলে, মানে এক কথায় তুমি পড়বা নেমাটোডা, নেমাথেলমিনথেস। ওকে, দেখো নেমা অর্থ সুতা, নেমার থেকেই এই পর্বটার নামকরণ করা হয়েছে। এগুলা সুন্দর করে একটু রিডিং দিবা। নেক্সটে আমরা বৈশিষ্ট্য গেলে দেখতে পাবো দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত, দেখো পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত, সাধারণত এক লিঙ্গ এবং দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নেই। এর উদাহরণ হচ্ছে গোলকৃমি এবং ফিতাকৃমি। নেক্সটে দেখো অ্যানেলিডা পর্বে আমরা যাই। অ্যানুলাস, অ্যানুলাস শব্দের অর্থ কি ভাইয়া? আংটি। আর অ্যানুলাস শব্দের থেকেই অ্যানেলিডা পর্বটির নামকরণ করা হয়েছে। পৃথিবীর প্রায় সকল নাশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে। এগুলো পড়বা এবং এদের বৈশিষ্ট্যটা পড়বা যে দেহ নলাকার ও খণ্ডায়িত, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন এখানে, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। নেফ্রিডিয়া কি ভাইয়া? রেচন অঙ্গ। কার রেচন অঙ্গ? অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। এরপরে দেখো সর্বশেষ যে প্রতিটি খণ্ডে সিটা থাকে যা জোকে থাকে না, সিটা চলাচলে সহায়তা করে। মোস্ট ইম্পর্টেন্ট পর্ব আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই মনে রাখবা। আর্থ্রোপোডা পর্বের আর্থ্রো শব্দের অর্থ হচ্ছে সন্ধি আর পোডস শব্দের অর্থ হচ্ছে পা। এই দুটো শব্দ থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্বটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব। তাহলে ভাইয়া বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এই ধরনের প্রাণীরা, অর্থাৎ এই পর্বের প্রাণীরা। দেখো কিছু কিছু প্রজাতি উঠতেও পারে। আর আর্থ্রোপোডার প্রত্যেকটা বৈশিষ্ট্যই খুবই গুরুত্বপূর্ণ। দেখো মস্তক, বক্ষ, উদর এই তিনটি ভাগে বিভক্ত, তিনটি অংশে শরীর বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এই দেখো সন্ধিযুক্ত উপাঙ্গ। ওকে, নেক্সটে দেখো মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এই দেখো অ্যান্টেনা। এরপরে দেখো দেহ নরম, কাইটিন সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত। এরপরে দেখো ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, ম্যালপিজিয়ান নালিকা কোন পর্বের রেচন অঙ্গ? সো তোমরা বুঝতেই পারছো যে ম্যালপিজিয়ান নালিকা আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই তোমরা পড়বা। এবং সর্বশেষেও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এদের দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলা হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। সবশেষে উদাহরণ তিন চারটা দেয়া আছে, সবগুলো গুরুত্বপূর্ণ, পড়ে নিবা। সো নেক্সটে দেখো মলাস্কা। স্বভাব বাসস্থান মলাস্কার শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়। এটি দ্বিতীয় বৃহত্তম পর্ব। ওকে, এরপরে পড়বা এদের বৈশিষ্ট্য যে দেহ নরম এবং নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস ও ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায়, যেমন শামুক এবং ঝিনুক। নেক্সট একাইনোডার্মাটা পর্বের থেকে পড়বা একাইনস শব্দের অর্থ কাটা আর ডার্মা শব্দের অর্থ ত্বক। এই শব্দ দুটি নিয়ে পর্বটির নামকরণ করা হয়েছে। এরা সকল প্রজাতি সামুদ্রিক, অর্থাৎ সকল প্রাণী সামুদ্রিক। হ্যাঁ, বৈশিষ্ট্য দেখো দেহত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ পঞ্চরীয় প্রতিসম। দেহ যদি 5টা ভাগে বিভক্ত থাকে তাহলে এদেরকে বলবে কি? পঞ্চরীয় প্রতিসম। খুবই গুরুত্বপূর্ণ পঞ্চরীয় প্রতিসম। নেক্সট দেখো পানি সংবহন তন্ত্র থাকে, নালীপদের সাহায্যে চলাচল করে।
এবং পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না, যেমন তারা মাছ এবং সমুদ্র শসা। এতক্ষণ পড়ছিলাম ভাই আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, আর এখন চলে আসলাম আমরা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমি তোমাদেরকে সবশেষেই বলেছিলাম, শুরুতেই বলেছিলাম যে করডাটা পর্বের প্রাণীরা মেরুদণ্ডী হয়ে থাকে। চলো আর দেরি না করে আমরা করডাটা পর্ব অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসে চলে যাই। করডাটা পর্বটি দেখো ভাইয়া, স্বভাব বাসস্থান হচ্ছে করডাটা শব্দটি আসছে করডা শব্দ থেকে। কোন শব্দ থেকে? করডা। খুব গুরুত্বপূর্ণ, পড়বা। করডা শব্দের অর্থ কি ভাইয়া? রজ্জু বা নালী, এটাও পড়বা। তারপরে খুব একটা পড়া লাগবে না, সাধারণ বৈশিষ্ট্য চলে যাবা, যে এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর কি অবস্থান করে ভাইয়া? নটকর অবস্থান করে। নটকর বিষয়টা অবশ্যই অবশ্যই দাগায় রাখবা তোমরা। নটকর্ড কোন কোন ইয়াতে থাকে? করডাটা। দেখো করডাটা নটকর্ড, একটু একটু মিল পাচ্ছ না? এই দেখো নটকর্ড জিনিসটা কি, এটাও কিন্তু অবশ্যই পড়ে রাখবা ভাইয়া। দেখো নটকর্ড হলো, আমি অন্য গাল দিয়ে দেখাই, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে নটকর্ড হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। তাহলে দেখো ভাইয়া, নটকর্ড হচ্ছে একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। নেক্সটে আমরা দেখতে পাবো ভাইয়া যে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, এটাও পড়বা। আর সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। এর উদাহরণ হচ্ছে আমরা, মানুষ প্রজাতি, তারপরে কোনো ব্যাং এবং রুই মাছ। রুই। লাস্টে আমরা তখনই পড়ছিলাম যে করডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা যায়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইটস অনলি ফর রিডিং, সো আমরা এটা নিয়ে বেশি দূর আগাবো না। জাস্ট তোমরা একটু কি করবা, এই যে তোমার ইউরোকর্ডাটার যেমন বৈশিষ্ট্য আছে অ্যাসিডিয়া, এটা পড়বা। তারপর হচ্ছে সেফালোকর্ডাটার এই যে কি আছে উদাহরণ দেওয়া আছে, ব্রাঞ্চিওস্টোমা, এটা পড়বা। হ্যাঁ, আর এই দেখো লাস্টে আমরা কি দেখতে পাই, ভার্টিব্রেটার। দেখো এই পর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসাবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার এই যে উদাহরণগুলো, বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বা, আর লাস্টে উদাহরণটা পড়বা, তাহলে হবে। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসের বৈশিষ্ট্যগুলোও পড়বা এবং উদাহরণগুলা পড়বা। লাস্টে দেখো আমি ইম্পর্টেন্ট বিষয়টাতে যাই, সেটা হচ্ছে অস্টিকথিস, খুবই গুরুত্বপূর্ণ। অস্টিকথিস খুবই লাগে ভাইয়া। ওকে, দেখো অস্টিকথিস হচ্ছে অধিকাংশই স্বাদু পানির মাছ। মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে, দেহে সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আইস আবৃত। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকারন্ধ্র থাকে এবং ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে এবং ফুলকার সাহায্যেই শ্বাসকার্য চালায়। লেজের 2 অংশ একই রকম, অর্থাৎ হোমোসার্কাল। তারপরে দেখো উদাহরণ হচ্ছে ইলিশ মাছ এবং সিহর্স। এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা আমি দেখতে পাচ্ছি যে 3 ধরনের আইস। কি কি ভাইয়া? সাইক্লয়েড, গ্যানয়েড এবং টিনয়েড। এই 3 ধরনের আইস দ্বারা আবৃত হচ্ছে ইলিশ মাছ এর অথবা তোমার অন্যান্য, তবে ইলিশ মাছের আইসটা আর কি আলাদা। হ্যাঁ, নেক্সটে দেখো উভচর। উভচর মানে আমরা ছোটবেলার থেকেই বুঝি যে যেটা মাটিতেও বাস করতে পারে, অর্থাৎ মাটিতেও বাস করবে এবং পানিতেও বাস করবে, এরকম ধরনের পর্বগুলো হচ্ছে উভচর। দেখো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থাতে পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ধরনের ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বসবাস করে, তারাই উভচর। এর সাধারণ বৈশিষ্ট্য দেখো ভাইয়া, দেহত্বক আইসবিহীন, দেহত্বক পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী এবং পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। সোনা ব্যাঙ এবং কুনো ব্যাঙ এই পর্বের অর্থাৎ এই শ্রেণীর উদাহরণ, বুঝলেন ভাইয়া? তারপরে হচ্ছে সরীসৃপ। সরীসৃপের সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো ভাইয়া, এরা বুকে ভর করে চলে, ত্বক এদের শুষ্ক ও আইসযুক্ত, 4 পায়েই 5টি করে নখযুক্ত আঙ্গুল আছে। তোমরা এই যে টিকটিকিকে ভালো করে দেখতে পাবা, টিকটিকি দেখলে তোমরা বুঝতে পারবা যে হচ্ছে এটা সরীসৃপ। সরীসৃপ শ্রেণীর অংশ। তারপরে সাপ, তোমরা একটা সাপ দেখলেও বুঝতে পারবা যে ওইটাও সরীসৃপের, কারণ এরা বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক ও আইসযুক্ত, 4 পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল আছে। হ্যাঁ, এগুলা বৈশিষ্ট্য তোমার কুমিরের মধ্যেও থাকে।
এরপরে দেখো আমরা দেখতে পাবো পাখি। এদের দেহ পালকে আবৃত, দুটি ডানা, দুটি পা ও একটি চঞ্চু ঠোঁট থাকে। চঞ্চু মানে হচ্ছে ঠোঁট ভাইয়া, বুঝছো? চঞ্চু মানে হচ্ছে ঠোঁট। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। এরা কেন সহজে উঠতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এরা কেন সহজে উঠতে পারে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা খুবই সহজে উঠতে পারে ভাইয়া। এরা কি কোন রক্তের প্রাণী ভাইয়া? উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত, ফাঁপা, হাড় শক্ত, হালকা ও ফাঁপা। এই যে এখানে এই পাখির পুরাটাই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, পাখির থেকে খুব প্রশ্ন আসে। লাস্ট শ্রেণী 7 নাম্বার, স্তন্যপায়ী। স্তন্যপায়ী বা মামালিয়া। সাধারণ বৈশিষ্ট্য আমরা সবগুলা পড়বো, কারণ মানুষ একটা মানুষই তো কোশ্চেন করবে তোমার, না? ধরো তুমি জেএসসি দিচ্ছ কিংবা যেটাই পরীক্ষা দিচ্ছ, মানুষই তো প্রশ্ন করবে। তাহলে কি ওই নিজের শ্রেণীটাকে একটু প্রাধান্যটা বেশি দিবে না ভাইয়া? হ্যাঁ। সো দেখো, তোমরা মানুষেরটা অবশ্যই সবগুলা পড়বা। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, যেমন কিন্তু ব্যতিক্রম, প্লাটিপাস কিন্তু সন্তান প্রসব করে না। নেক্সট দেখো, উষ্ণ রক্তের প্রাণী। হুম। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, অর্থাৎ আমাদের যে বৈশিষ্ট্যগুলো সবগুলাই। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। দেখো, মানুষ, উট, বাঘ ইত্যাদি। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, পার্ট 9, লাস্ট পার্ট ইন আওয়ার লেকচার। সো দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে শ্রেণীবিন্যাস করতে হলে কয়েকটা ধাপ লাগে। এই দেখো, প্রথমে জগৎ, তারপর পর্ব, তারপর শ্রেণী, শ্রেণীর পরে বর্গ, তারপর গোত্র, গণ এবং সর্বশেষে প্রজাতি। যখন তোমরা 9-10 উঠবা তখন এই ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পারবা। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসটা সবাই যেন করো, তার জন্য অনুরোধ জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।